প্রথমত আমি একটা জিনিসই বলি, আমাদের কাছে যে ধরনের পেশেন্টগুলো আসে সেগুলো কিন্তু স্বাভাবিক জ্বর সর্দি কাশির পেশেন্টরা আসে না। যারা একেবারে মানে অন্য প্যাথিতে ট্রিটমেন্ট করে হয়তো কোনোভাবে তারা সুস্থতা পাচ্ছে না, তখনই তারা আমাদের কাছে আসে এবং আমরা যখন তাদেরকে সুস্থতা দিই তারা প্রাণ ভরে আমাদেরকে আশীর্বাদ দেয়। এটা একটা বড় পাওনা। সব পাওয়াটাকে অর্থ দিয়ে চেষ্টা করি না, কিছু পাওয়া আমি অর্থ ছাড়াও পাওয়ার চেষ্টা করি, যেটা আমি এই একাডেমিতে এসে পেয়েছি, যে মন ভরে মানুষের আশীর্বাদ পেয়েছি। নমস্কার, আমরা ইন্টারভিউ করছিলাম প্রচুর নিউট্রিশনিস্টদেরকে এবং জানার চেষ্টা করছিলাম যে কিভাবে তারা এই নিউট্রিশন এডুকেশনের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং সমাজকে পরিষেবা দিচ্ছে। সেরকমই একজন মানুষ চন্দন নাথ তালদি ক্যানিং থেকে আমার কাছে এসেছেন। এই পেশায় আসার আগে চন্দন ছিল আইটি সেক্টরে। তো আমি জানার চেষ্টা করব বা আমরা জানার চেষ্টা করব যে এই আইটি সেক্টরে চাকরি ছেড়ে বা সেখান থেকে এই ফিওনা একাডেমিতে নিউট্রিশনিস্ট হওয়ার জন্য চন্দন কিভাবে উৎসাহিত হলো। সুতরাং চন্দন, নমস্কার। নমস্কার স্যার। সো আমার প্রশ্ন নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো যে তুমি তো আগে আইটি সেক্টরে ছিলে, তো সেই আইটি সেক্টর ছেড়ে ফিওনা একাডেমিতে পড়াশোনা করার দুঃসাহস কি করে হলো? এ বিষয়ে প্রথমে আমি একটা গল্প বলবো, যে একটা রাজার একটা গল্প আমরা ছোটবেলা থেকে শুনেছি, যে রাজামশাইয়ের আঙুল কেটে গেছে, মন্ত্রীমশাই বললেন যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। এটা শুনে রাজামশাই মন্ত্রীমশাইকে কারাগারে ঢুকিয়ে দিল। একটা সময় দেখা গেল রাজামশাই এই ঘটনাটা মানে হাতটা কেটে যাওয়ার জন্যই তার জীবনটা বেঁচে গেল। আজকে আমার জীবনেও কিন্তু একই জিনিসই ঘটেছে। আজকে আমার মিসেসের অসুস্থতা যদি না হতো, তাহলে এই অর্গানাইজেশনের সঙ্গে কোনোদিনই আমার কানেকশন হতো না। এই অর্গানাইজেশনে একরকম প্রকৃতি আমাকে ঠেলে দিয়েছে, যে কোনো একটা সময় আমার স্বপ্নই ছিল আমি আইটি সেক্টরে ঢোকার আগে, আমি যখন 1996 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি, তখন থেকেই আমার একটা স্বপ্ন ছিল যে আমি মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করব এবং এই লাইনেই কাজ করব। কিন্তু যে কোনো কারণেই হোক সেই লাইনে আমি যেতে পারিনি। তো আজকে প্রকৃতি আমাকে কিন্তু আমার মিসেসকে অসুস্থ করে যখন এই অর্গানাইজেশনের সঙ্গে কানেকশন করে দিল, আমি এই অর্গানাইজেশনে এসে যখন তাকে সুস্থতা সে পেল, তারপর থেকে আমার কিন্তু একটা অদ্ভুত টার্ম তৈরি হলো এখানে। এবং তখন আমি ভাবলাম যে আমি তো আমার সেই আগের পথটাকেই খুঁজে পেয়েছি এখানে, তাহলে এখানেই শুরু করি আমার জীবন, নেক্সট জীবন। আচ্ছা, তার মানে মিসেসের শরীর খারাপ, সেই শরীর খারাপের হাত ধরে ফিওনাতে আসা, এবং সেখান থেকে যখন আমাদের ফিওনা একাডেমি সম্পর্কে বা এডুকেশন সম্পর্কে তোমার নলেজ আসে, তখন তুমি সিদ্ধান্ত নাও যে এখান থেকে তুমি এই এডুকেশনটা নিয়ে নিজেকে নিউট্রিশনিস্ট করবে। কিন্তু এই যে তুমি আইটি সেক্টর ছাড়ছো আর একটা সেক্টরে যাচ্ছ, এটার জন্য বাড়িতে বা তোমার রিলেটিভদের মধ্যে কোনো ঝামেলা সেরকম তৈরি হয়নি? না, সেরকম না। অনেকেই হয়তো প্রথম দিকে হয়তো বলেছে যে তুই কেন এই ভুলটা করছিস। অনেক রিলেটিভই বলেছে আমাকে যে আইটি সেক্টরে এত পয়সা আছে। কিন্তু আমি একটা জিনিস প্রথমে উপলব্ধি করেছিলাম আইটি সেক্টরে চাকরি করতে গিয়ে, যে আস্তে আস্তে যেন আমার শরীরটা যেন আস্তে আস্তে খারাপ হতে চলেছে। কারণ আমি যখন ওখানে চাকরি করতাম তখন আমি কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে কিছুই বুঝতে পারতাম না। প্রকৃতির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না, আমার খাদ্য খাবারের কোনো ঠিক ছিল না। বেশিরভাগ সময় আমরা প্রকৃতির খাবার খেতাম না। তো এগুলোই আমাকে আস্তে আস্তে অসুস্থ করে দিচ্ছিল। একদম। কারণ কি বলতো, তোমাকে থামিয়ে দিলাম একটুখানি, তুমি বলছিলে কারণ কি বলতো, কারণ আইটি সেক্টরে যে সমস্ত মানুষরা চাকরি করেন তারা হয়তো বড় বড় টাকা পান, বড় বড় বাড়ি, বড় বড় গাড়ি কেনেন, কিন্তু তারপরে ম্যাক্সিমাম সময়টা শুয়ে থাকতে হয় হসপিটালে। একদম। কারণ তাদের যা স্বাস্থ্যের অবনতি হয়, মানসিক মেন্টাল অবনতি হয়, তাদের জীবন মানে একদম শুষে নেয় আইটি সেক্টর। তার কারণ সারাক্ষণ ওই বোকা বাক্সের দিকে তাকিয়ে তোমাকে তবলা বাজাতে হয় এবং সেখান থেকে তোমার রুটি রুজি পালন করা। প্রথম চাকরি পেলে হয়তো ভালো লাগে। কারণ আমি এই কথাগুলো শেয়ার করছি এই কারণে, কারণ আমার বাড়ির লোকও আইটি সেক্টরের সঙ্গে যুক্ত। তার কারণ মাথাটা পুরো একদম করাপ্ট হয়ে যায় এবং স্বাস্থ্য চকলেট, পিজা, বার্গার, পেস্ট্রি সারাক্ষণ খেয়ে যাচ্ছে, এবং যেহেতু সে একটা মোটা ইনকাম করে, সমাজ তাকে কিছু বলতে পারে না এবং সে সবাইকে বলে আমি খুব বড় চাকরি করছি সুতরাং আমার তো এগুলো খাওয়া উচিত। কিন্তু শরীরটা যে তার খারাপ হয়ে যায় সেটা সে বুঝতে পারে না। একদম। তো এই যে চন্দন, তুমি নিউট্রিশন পড়াশোনাটা করলে, পাশ করলে, তারপর এটাকে কেরিয়ার নেওয়ার পরে কি ধরনের সমস্যা ফেস করলে বা সেখান থেকে কি ধরনের আনন্দ উপলব্ধি করলে?
প্রথমত আমি একটা জিনিসই বলি, আমাদের কাছে যে ধরনের পেশেন্টগুলো আসে সেগুলো কিন্তু স্বাভাবিক জ্বর সর্দি কাশির পেশেন্টরা আসে না, যারা একেবারে মানে অন্য প্যাথিতে ট্রিটমেন্ট করে হয়তো কোনোভাবে তারা সুস্থতা পাচ্ছে না, তখনই তারা আমাদের কাছে আসে এবং আমরা যখন তাদেরকে সুস্থতা দিই তারা প্রাণ ভরে আমাদেরকে আশীর্বাদ দেয়। এটা একটা বড় পাওনা। মানে আমি সব পাওয়াটাকে অর্থ দিয়ে চেষ্টা করি না, কিছু পাওয়া আমি অর্থ ছাড়াও পাওয়ার চেষ্টা করি, যেটা আমি এই একাডেমিতে এসে পেয়েছি, যে মন ভরে মানুষের আশীর্বাদ পেয়েছি। অনেক ক্ষেত্রে আমি দেখেছি, আমি দুই একটা জায়গায় যে চেম্বার করি সেখান থেকে যখন আমি সুস্থতা দিই, তারা বাড়ির সবজি আমাকে হাতে তুলে দেয়, তারা বলে এটা ডাক্তারবাবু আপনি নিয়ে যান। তো এইটা আমার একটা বড় পাওনা। এটা সত্যি। আমি চন্দনের কথা বলবো না, এটা আমার জীবনেও হয়। মানুষ যখন আসে নারকেল নিয়ে আসে, বাড়ির আম নিয়ে আসে, বাড়ির মুসম্বি লেবু, পাতি লেবু, কমলা লেবু, যে যেমন ভাবে পারে তারা নিয়ে আসে এবং সেটা যখন বাড়িতে নিয়ে যায় একটা অসাধারণ লাগে। তার কারণ কি বলুন তো, মানুষ তো পয়সা দেবেই, তার কারণ মানুষ যখন সুস্থ হচ্ছে, কিন্তু তার মানুষের ভালোবাসা দিয়ে যাচ্ছে। এটা মনে হয় আমাদের এই প্রফেশনে একটা বড় আশীর্বাদ, একটা বড় আশীর্বাদ। তো চন্দন, এই যে তোমার এই প্রফেশনের মধ্যে একটা বিশেষ অভিজ্ঞতা শেয়ার করো, যেখানে কিনা এরকম কোনো কঠিন পেশেন্ট যারা তোমার কাছে এসেছে এবং তাকে তুমি পরিষেবা দিয়ে সুস্থ করতে পেরেছো এবং সেটা তোমার ভালো লাগা, এরকম কোনো যদি অভিজ্ঞতা তুমি শেয়ার করতে পারো। আমি প্রথমে একটা পেশেন্টের কথা বলবো। সে ক্যান্সার আক্রান্ত ছিল। সে প্রথমে বিভিন্ন জায়গায় সে ঘুরে যখন তার কেমো নেওয়ার কথা বলে তখন সে ভয় পেয়ে গেছিল। তখন আমার সঙ্গে যোগাযোগ হয়, আমি সেই পেশেন্টটাকে বোঝাই, তার বাড়ি গিয়ে প্রায় 2 ঘন্টা কথা বলে আমি বোঝাই যে এর থেকে বেরোতে গেলে তাকে কি করতে হবে। কিন্তু প্রথম অবস্থায় সেই পেশেন্টটা কিন্তু নিতে পারেনি ব্যাপারটা। তারপরে পেশেন্টটাকে কিন্তু আপনার কাছেও আমি নিয়ে এসেছিলাম একবার, এবং পেশেন্টটাকে আপনিও কিছু পরামর্শ দেন, কিন্তু তাও সে যেন নিতে পারছিল না। তখন সেই পেশেন্টটার সঙ্গে আমাকে প্রতিদিন 1 ঘন্টা করে কথা বলতে হতো, তার মাইন্ডটাকে ডিটক্স করার জন্য, তার মাইন্ডের পরিস্থিতিটাকে চেঞ্জ করার জন্য। এই চেঞ্জটা করার পরে সে তারপরে দেখলাম আস্তে আস্তে আমাদের পথে আসতে শুরু করলো এবং আমাদের পথে আমাদের যে নিয়ম সেই নিয়মে খাদ্যাভ্যাস চালু করলো এবং লাইফস্টাইলটাও সেইভাবে করতে থাকলো। তারপরে আস্তে আস্তে দেখলাম 2-3 মাসের মধ্যে পেশেন্ট বিরাটভাবে রিকভারি পেয়েছে এবং আজকে ধরুন প্রায় বছরখানিক হতে চলেছে, পেশেন্ট একদম সুস্থ বলতে গেলেই হয়। কারণ তার আর নতুন করে ওই যে প্রবলেমগুলো দেখা দিচ্ছিল সেটা আর দেখা দিচ্ছে না। তার কারণ ক্যান্সারের ক্ষেত্রে যেটা সবথেকে বড় সমস্যা, মানুষের স্বাস্থ্য সে তো একটা বড় প্রবলেম হয়েছে, ম্যালিগনেন্ট একটা টিউমার, একটা সিস্ট, হোয়াটএভার। এবার তার সঙ্গে সঙ্গে তার মনও কিন্তু ওই জায়গায় তাকে ডিস্টার্ব করে, কারণ মন একটা হরমোনাল গ্ল্যান্ডকে উদ্দীপ্ত করে বা আমাদের স্ট্রেস হরমোনকে বাড়িয়ে দেয়। সুতরাং ক্যান্সারের ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা হচ্ছে তার ফিজিক্যাল বডি এবং তার মেন্টাল বডি দুটো যখন ডিস্টার্ব হয়ে যায় তখন ইজুকেল টু তাকে আমরা বলতে পারি ক্যান্সার। এবারে সেটা হয়তো মেডিকেল ভাষায় অনেকভাবে ব্যাখ্যা করে, এটা হচ্ছে ম্যালিগনেন্ট টিউমার, এটা হচ্ছে তার প্রবলেম, ভিটামিন ডি তার পড়ে গেছে, বা তার শরীরের মধ্যে এই ধরনের প্রবলেম। বেসিক ফান্ডামেন্টাল জিনিস যেটা দেখা গেছে, মানুষের ফিজিক্যাল বডি এবং মেন্টাল বডির ডিস্টারবেন্স এবং টক্সিন, মানে শরীরেও যতখানি টক্সিন, মনেও যতখানি টক্সিন, এই দুটো টক্সিন মিলে গিয়ে তার শরীরকে কিন্তু একদম ধ্বংস করে দেয়। তো সেই জায়গা থেকে আমাদের যে মাইন্ড ডিটক্সিফিকেশান, কোলন ডিটক্সিফিকেশান, লিভার ডিটক্সিফিকেশান, বডি ডিটক্সিফিকেশান, সেগুলো কিন্তু খুব ভালো কাজ করে। চন্দন, ক্যানিংয়ের বুকে তুমি যে আরোগ্যম সেন্টারটা তৈরি করেছো, সেখানে মোটামুটি প্রতিদিন কত পেশেন্ট আসছে? প্রতিদিন 4-5টা করে পেশেন্ট হয় আমাদের ওখানে যে আরোগ্যম দেওয়ার জন্য। কারণ এখন আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা মানুষেরই আরোগ্যমের প্রয়োজন, ওই জন্য প্রত্যেকটা মানুষকে আমরা যখন প্রেসক্রাইব করি তখন আরোগ্যমটা মাস্ট রাখি। ক্যানিংয়ে আমাদের যে আরোগ্যম সেন্টারটা আছে, সেই আরোগ্যম সেন্টারটা আমরা ডেলি 4-5টা করে পেশেন্ট আমরা আরোগ্যম করাই। কারণ আরোগ্যমের মজা কি, অনেক পেশেন্টই এটা পেয়েছে, পাওয়ার পরে হয়তো তারা নিজেরাই আবার অনেক সময় আরোগ্যম বলে, যে আমাকে নিজেই বলে যে আরোগ্যম আমাকে করান, আরো 2-1 দিন করান, আমি খুব ভালো অনুভব করছি। এবং অনেক পেশেন্টকে আমরা বডি ডিটক্সিফিকেশনের জন্য আরোগ্যম আমরা প্রেসক্রাইব করি, যাতে কিনা তাদের বডি ডিটক্স হয় এবং তারা সুস্থতা অনুভব করে। তো এই প্রসেসটা মানে আমাদের এই অর্গানাইজেশনের জন্য আমি বলবো একটা আশীর্বাদ। মানে আমাদের এই অর্গানাইজেশন আমাদের মাথায় এই যে প্রসেসটা শিখিয়ে দিয়েছে ফিওনা একাডেমি থেকে আমরা যে পেয়েছি, এটা আমাদের কাছে একটা বিরাট বড় আশীর্বাদ। একদম। তার কারণ সত্যি সত্যি দর্শক বন্ধুরা, ডিটক্সিফিকেশন, আমরা প্রতিদিন ঘরের থালা পরিষ্কার করি, আমাদের জামা কাপড় নোংরা হয়ে গেলে আমরা নোংরা পরিষ্কার করি, তাহলে কি হয়, জামা কাপড়টা আবার ফ্রেশ হয়ে যায়। তো এই যে আমরা ঘর ঝাড় দিই, ঘর মুছি, কেন?
নোংরা ঘরকে পরিষ্কার করার জন্য, বিছনা পরিষ্কার করি, রান্নাঘর পরিষ্কার করি, বাথরুম পরিষ্কার করি, তাহলে এই পরিষ্কারকে ডিটক্সিফিকেশন। ঠিক তেমনি আমাদের শরীরেরও ডিটক্সিফিকেশন প্রয়োজন, সেটা ফিজিক্যাল বডির। এর সঙ্গে সঙ্গে মেন্টাল বডিরও ডিটক্সিফিকেশন দরকার, যেটা আমরা মাইন্ড ডিটক্স যেটা আমরা করছি। এর সঙ্গে সঙ্গে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট, কোলন, তারও নোংরা পরিষ্কার করতে হবে। তাহলে কি হবে, এই পরিষ্কারের মাধ্যমে একটা মানুষ 50% এমনি সুস্থ হয়ে যায়। তারপরে সুপারফুড এবং তাদের কিছু খাওয়া দাওয়ার পরিবর্তন। আচ্ছা, এই যারা আইটিতে চাকরি হারাচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি এই কোম্পানি এত হাজার লোককে বের করে দিচ্ছে, ওই কোম্পানি এত হাজার লোককে একদিনের নোটিশে বের করে দিচ্ছে, এবং তারা তো ওইটুকু কাজ ছাড়া কিছু কাজ শেখেনি। এবং তারপরে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যেভাবে ডেভেলপ হচ্ছে, তাতে চ্যাট জিপিটি বা জেমিনাই বা আদার্স বিভিন্ন রকম এআই যেভাবে আমাদের সোসাইটির বিভিন্ন কাজকে তারা দখল করে নিচ্ছে, তার মানে তো এরপরে আরও লাখো লাখো ছেলেপুলে চাকরি যাবে। একদম। তাহলে তারা কি করবে? তাদের জন্য তোমার কি বক্তব্য? আমি যেহেতু নিজে আইটি সেক্টরে ছিলাম, আমি এটা খুব ভালো অনুভব করি যে আজকে আমি যখন ছিলাম হয়তো তখন এআই ছিল না, আজকে এআই এর যুগ এসে গেছে। মানুষের চাকরির জায়গাটা সত্যিকারে একটা প্রশ্নবোধক চিহ্ন চলে এসছে। তো এই ধরনের আইটি সেক্টরের এই যে যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আমাদের এই যে একাডেমি, আমাদের এই যে ফিওনা একাডেমির এই কোর্সটা যদি তারা প্যারালালি করতে পারে, যেহেতু এটা বাড়ি থেকে করা যায়, এটার জন্য তাকে কোনো অর্গানাইজেশনের আসতে হবে না বা সময় নষ্ট হবে না তার যাতায়াতের। বাড়ি থেকে যদি ও এই কোর্সটা করতে পারে, তাহলে আগামী দিনে তার দুটো জায়গা তৈরি হবে। সে যদি তার ওই সেক্টরটা থেকে কোনো রকম আইটি সেক্টর থেকে যদি তার কোনো সমস্যাও তৈরি হয়, সে পরবর্তীকালে আরেকটা সেক্টরে মানে সে তার কাজটা শুরু করতে পারে। এবং শুধু তাই নয়, তার যে শারীরিক প্রবলেমগুলো সেগুলো সে সুস্থতা থাকতে পারে, মানে সুস্থ থাকতে পারবে নিজে থেকে। একটা সময় কি আইটির একটা ডিমান্ড ছিল, সেই ডিমান্ডটাকে সাপ্লাই দেওয়ার জন্য আইটি ইঞ্জিনিয়াররা এসে উপস্থিত হয়েছে। তাহলে সেই ডিমান্ডটাকে সাপ্লাই দেওয়ার জন্য প্রচুর আইটি ইঞ্জিনিয়ার উপস্থিত হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় ডিমান্ড কি? মানুষের স্বাস্থ্য। তুমি খেতে পাও না খেতে পাও, চাকরি করো না চাকরি করো, বেঁচে থাকতে তো হবে। যেভাবে মানুষের রোগ মানুষকে ঘিরে ধরেছে, সে প্রতিটা শরীরকে থাবা বসিয়েছে। সেখান থেকে সুস্থ হওয়ার জন্য যেটুকু সে আয় করে নিয়ে আসছে, তার অর্ধেকটুকু যদি খরচা হয়ে যায়, তাহলে সে অর্থের কি মূল্য আছে? এবং তার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তা, আজকে কি হবে রে বাবা, রাত্রিবেলা কি হবে রে বাবা, বাবা বাঁচবে তো, মা বাঁচবে তো, সন্তানটা বাঁচবে তো, তাহলে এরকম একটা ভয়। তাহলে সেই জায়গায় থেকে দাঁড়িয়ে এমন একটা ডিমান্ড আগামী দিনে বাড়তে চলেছে। কারণ আজকের দিনে দাঁড়িয়ে দেখো, ডাক্তার নেই তা নয়, হসপিটাল নেই তা নয়, প্রচুর হসপিটাল, প্রচুর ডক্টর, প্রচুর প্যাথোলজি সেন্টার, তার সত্ত্বেও মানুষের রোগও প্রচুর প্রচুর, এবং এমন এমন প্রচুর যেটা কুল কিনারা পাওয়া যাচ্ছে না। এবং যাদেরকে আমরা এই ব্যাপারে মাহের মনে করি, সে কি লন্ডন, কি আমেরিকা, কি চীন, জাপান, জার্মান, তাদের অবস্থা দেখো। করোনার সময় তো আমরা সবাই চোখের সামনে দেখলাম, সবাইকে থালা বাজাচ্ছে, ঘটি বাজাচ্ছে, কেউ চার্চে যাচ্ছে, কেউ পুজো করছে, কেউ মুখে মাস্ক লাগিয়ে বসে আছে, কেউ স্যানিটাইজারে হাত ধুচ্ছে। ভাই, ভাইরাসকে আটকানোর জন্য মুখে মাস্ক পরলেই তুমি আটকে ফেলতে পারবে কি করে? কোনোদিনই সম্ভব না, কোনোদিনই সম্ভব নয়। তাহলে সেখানে তার দরকার ইমিউনিটি, প্রপার ফুড। তাহলে একটা মাত্র ফুড নলেজ একটা মানুষের জীবন যৌবন এবং তার সমাজের সমস্ত রোগকে দূর করে দিতে পারে। সেই এডুকেশনটা বড্ড জরুরি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে। সো ধন্যবাদ চন্দন, তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ। এবং চন্দনের মেসেজও বড় পরিষ্কার, কারণ চন্দন যেভাবে নিজেকে আজকে নতুন সমাজের বুকে, নতুন গতিতে, নতুন জীবনধারাতে নিজেকে যেমন ঢেলে সাজিয়ে নিয়েছে, যাতে তার কোনোদিন অসুবিধে না হয়। কেউ তাকে চাকরি থেকে বের করে দিতে পারবে না, কেউ বলতে পারবে না যে তুমি কাল থেকে আসবে না, তোমার ওই সেগমেন্টটা জিরো, তোমার ওই প্রজেক্টটা হাতে নেই। তাহলে এমন একটা প্রজেক্ট চন্দন হাতে নিয়েছে, আমার নিজের একটা বিরাট স্বাধীনতা রয়েছে। একদম, একদিন ইচ্ছে করলে আমি গেলাম না, কাজ করলাম না, কোনো অসুবিধা নেই, যেটা আমার আইটি সেক্টরে কোনোভাবেই সম্ভব হতো না। সুতরাং সেখানে তো সবসময় বস বসে আছে, কেন তুমি কাজ করছো না, কেন তুমি অনলাইনে নেই, তোমার চাকরি চলে যাবে, তোমার স্যালারি কেটে দেওয়া হবে, একটা অদ্ভুত রকমের ডিপ্রেশন, এবং সেখানে কোনো ফ্রিডম নেই। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে একটা মানুষ নিউট্রিশন এডুকেশন নেওয়ার পরে ফ্রিডমের সঙ্গে, আনন্দের সঙ্গে সে পয়সা ইনকাম করছে। একদম। সো চন্দন, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, আমার লেখা বই সুস্থ জীবন শরীর ও মন। থ্যাংক ইউ স্যার। এই যে আমরা শরীরের ব্যাপারে কথা বলছি, মনের ব্যাপারে কথা বলছি, ক্যান্সারের ব্যাপারে কথা বলেছিলাম না, আমাদের প্রচুর রোগ এরকম মনের ভাবনার জন্য হয়। কি রোগ ভাবনার জন্য হয়, কিভাবে তাকে সারাবো, সেগুলো কিন্তু লেখা আছে সুস্থ জীবন শরীর ও মনে। সুতরাং পড়তে হবে, না হলে কি হবে, পিছিয়ে পড়তে হবে। সো এটা আমার একটা ছোট্ট উপহার তোমাকে। থ্যাংক ইউ স্যার। বিভিন্ন সমাজের বিভিন্ন স্তর থেকে
বিভিন্ন ভাষাভাষীর মানুষ তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং নিজেদের জীবনকে একটা স্বাধীনভাবে সুস্থভাবে থাকার জন্য তারা কিন্তু বেছে নিয়েছে ফিওনা একাডেমি। এবং শুধু এই একাডেমি তাদেরকে পড়াশোনা করেই ক্ষান্ত করে দেয়নি, তাদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং তাদেরকে তৈরি করে দিয়েছে আরোগ্যম সেন্টারের মতো একটা বিশাল সুবিধা, যার মাধ্যমে তারা পরিচয় পেয়েছে, যার মাধ্যমে তারা তাদের জীবিকা অর্জন করতে পেরেছে। আমি জানি না আপনি সে ধরনের কোনো রকম প্রতিষ্ঠা, সে ধরনের কোনো রকম ধরনের এডুকেশন চান কিনা। যদি চন্দনের সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান, ক্যানিং এরিয়াতে যারা থাকেন, কারণ তালদিতে ওর বাড়ি, তাহলে চন্দনের নাম্বার আমি এই ভিডিওর নিচে দিয়ে দেবো। আপনারা চন্দনের সঙ্গে যোগাযোগ করুন আর জানার চেষ্টা করুন চন্দন কিভাবে তার এই নিউট্রিশন কেরিয়ারটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছে এবং সেখান থেকে কিভাবে সে প্রতিষ্ঠিত হতে পেরেছে। সো আমরা আবার আসবো, আবার কোনো চন্দনকে নিয়ে তাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান আমরা জানার চেষ্টা করব এবং আপনাদেরকেও সঙ্গে রাখবো। সুতরাং আজকে এখানেই শেষ করছি। নমস্কার।